মামা নতুন জিনিসটা পাইছিস কই মামা? পড়া না হইছে মামা। ও মামা আসলে কিন্তু অস্থির। আমার তো মনে হইতেছে দিনের বেলা আকাশে চাঁদ উঠছে মামা। উড়ে যাবো আকাশে পুরাই পাংখা। ভাই আনছিল কারে জানি ডেলিভারি দিব, ওই জন্য তোকে মাইরা দিচ্ছি। আর মনে কর যদি জানতে পারম পিনি কয় তাইলে আর একটু বেশি মারতাম। মামা তোর বাইরে একটা সালাম জানাই, এরকম ভাই যেহেতু ঘরে ঘরে হয়। মামা আসতে কথা তো, আমার প্রিন্সিপাল স্যারের অবস্থা তো বুঝেছি। যদি কেউ দেখে ফেলায় তাইলে তো মনে কর স্যারের কানে যে গোগা, তাইলে মনে কর আমাকে ভার্সিটির জন্য 3টারই লাইট বাইর করবো। সদা সত্য কথা বলিব, সদা সত্য পথে চলিব। আউট আউট ফ্রম মাই ইউনিভার্সিটি। এটা শিক্ষা প্রতিষ্ঠান, নেশা করার জায়গা এটা। স্যার মনে করেন আজকে আমার ক্লাস নেই, ক্লাস নাই, লাইব্রেরিতে যাও, লেখাপড়া করো, তাই বলে নেশা করবা? তোমাদেরকে আমি আর আমার ইউনিভার্সিটিতে রাখবো না। এক্ষুনি বাইরে যাও, কালকে এসে টিসি নিয়ে যাবা। স্যার আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে স্যার। আর আমার জীবনে এরকম ভুল হইব না স্যার। ভুল যেটা তোমরা করছো এই ভুলের কোনো ক্ষমা নাই। এখন বাইরে যাও, কালকে এসে টিসি নিয়ে যাবা। আমি তোমাদের মতো স্টুডেন্ট রাইখা আমার স্টুডেন্ট আর অন্য অন্য স্টুডেন্ট আমি খারাপ করতে চাই না। যাও, বেরিয়ে যাও, আর কোনোদিন ইউনিভার্সিটির আশপাশে যেন তোমাদের না দেখি। স্যার আমাকে এইবারের মতো একটা সুযোগ দিয়ে দেন, আর জীবনে এরকম হইব না স্যার। আর তোমরা দুইজন যখন আজাদের সাথে চলাফেরা শুরু করছো তখনই আমি বুঝছি তোমাদের লেখাপড়া শেষ। আমাকে আগেই আজাদের কথা অনেকে বলছিল যে স্যার ওরে ভর্তি করায়েন না, কিন্তু আমি চিন্তা করলাম খারাপ ছেলে, যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে ভালো হইতে পারে, কিন্তু ও যেই ফ্যামিলি থেকে আসছে শিক্ষা থেকে একেবারেই নাই, ও আমার এই পুরো ইউনিভার্সিটি নষ্ট করে ফেলবে। সুতরাং তোমরা কেউ আর ইউনিভার্সিটিতে আর পাড়া দিবে না। যাও, বেরিয়ে যাও এখন। স্যার একটা বাসায় সুযোগ দেন স্যার, প্লিজ স্যার। আর হবে না স্যার, জীবনে এরকম হবে না স্যার। কোনো সুযোগ না, তোমাকে একবার সুযোগ দিয়ে আমি বিশাল বড় ভুল করছি। আমি চাই না আমার এই ইউনিভার্সিটির সব স্টুডেন্ট তোমাদের মতো হয়ে যাক। যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। কখনো যেন ইউনিভার্সিটির আশেপাশে তোমাদেরকে না দেখি। আসো। তোমার এত বড় সাহস কিভাবে হলো যে তুমি আমার বাড়িতে আসছো? কি তোমার সমস্যাটা কি? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ভার্সিটির সামনে স্যার যে ঘটনাটা করছে স্যার, সেটার জন্য স্যার আমি দুঃখিত স্যার। স্যার এরকম ঘটনা স্যার জীবনও ঘটবে না স্যার, প্লিজ স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার। এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে এগুলো তখন মাথায় থাকে না। আর তোমাকে তো ওয়ার্নিং এর আগেও দেওয়া হয়েছে, তোমাকে মাথার ভিতরে ঢুকছে? আসলে ঢুকবো কিভাবে? যেরকম ফ্যামিলি থেকে তুমি আসছো এগুলো তো তোমাদের কাছে কোনো ব্যাপার না। আর আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া, নেশা করা হয় না, রংবাজি করা হয় না। তোমাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি বহাল থাকবে, ওটা কিছুতেই মাফ করার মতো অপরাধ না। তুমি অনেক বড় অপরাধ করছো। তুমি যাও, এখন বাসাতে যেতে পারো। স্যার শেষবার মতো স্যার আমার এই ভার্সিটিতে একবার সুযোগ দেন স্যার, আর অন্য কোনো ভার্সিটি পড়ো না স্যার, এই ভার্সিটিতে আমার একবার সুযোগ দেন স্যার। আমি একবার ভালো হয়ে যাবো স্যার, এরপর আর জীবনে এরকম ঘটনা ঘটবে না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার। স্যার প্লিজ স্যার, শেষবারের মতো স্যার। আমার বাসায় আমি কখনো কোনো ছাত্রকে অ্যালাউ করি না। তুমি আসছো, আমি তোমাকে ভালো পরামর্শ দিলাম, কয়েকটা ভালো কথা বললাম, শুধুমাত্র তোমার উপরে একটা শাস্তি আরোপ আছে এই কারণে আমি তোমাকে এখানে বসায় দুইটা কথা বললাম, নাইলে তোমাকে গেট থেকে বাইর করে দিতাম আমি। ঠিক আছে? আমি যে পরামর্শগুলো দিছি সেই মোতাবেক কাজ করো, মানুষের মতো মানুষও লেখাপড়া করো। ঠিক আছে? তুমি এখন আসতে পারো। স্যার আরেকটা স্যার, প্লিজ স্যার একটা বার পাছাড়ো, ওখানে বসো প্লিজ স্যার, ওখানে বসো স্যার, শেষবারের মতো স্যার, ওখানে বসো স্যার। তোমাকে কতবার বোঝাবো যে তোমাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা মাফ করা কোনোভাবেই সম্ভব না। এটা আমার ইউনিভার্সিটির মান সম্মানের ব্যাপার, কোনোভাবেই এটা মাফ করা সম্ভব না। অন্য কোনো ইউনিভার্সিটিতে চেষ্টা করো তুমি, আর তুমি আমার বাসায় কখনো আসবে না। যাও স্যার, আমাকে শেষবার মতো এই ইউনিভার্সিটির সুযোগ দিন স্যার। আমি এই ইউনিভার্সিটিকে অনেক ভালোবাসি স্যার। এই ইউনিভার্সিটি স্যার, আমি অন্য ভার্সিটিতে থাকতে পারবো না স্যার, প্লিজ স্যার এই ইউনিভার্সিটিতে একবার সুযোগ দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। আর হবে না স্যার, জীবনে এরকম ভুল হবে না স্যার, প্লিজ।
তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? এই কি আছো রে, বাইর করো এখান থেকে, যাও বাইরে যাও। স্যার আরেকটু আবার কথা বলে, এই আরে বাইর করো। আরে এই দাঁড়াও, মাথা চুল বেঁধে রয়েছে, তুমি কি রং বাজ? না স্যার, গুন্ডামি করো তুমি? স্যার চুল বড় হয়ে গেছে স্যার। তুমি কি সিনেমার হিরো, না স্যার। মডেল? না স্যার। তাহলে মাথা চুল বেঁধে রাখছো কেন? স্যার চুল বড়। হলো এটা, চুল টুল ঠিকঠাক করে কেটে অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও, যাও বাইরে। এই আরে বের করে দাও বাইরে থেকে। আবার কথা বলে, বাইরে কি সবার এমন করছিস কেন? তুই কিছু খাইছিস তুই? আরে কথা বলছ না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে না এখানে আসতে না করছি, আবার কেন আসছেন? স্যার আমার ভাইয়ের ব্যাপারটা আরেকবার একটু ভেবে দেখেন। বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলছে। বাচ্চারা ভুল করে, ইউনিভার্সিটিতে নেশা করে না। আসলে দোষ আপনাদেরই। একটা বাচ্চার বেড়ে ওঠার উপরেই নির্ভর করে তার ভবিষ্যৎ। তার মানে আপনি কি বলতে চান, আমি কালো দুনিয়ার লোক বলে আমার ভাইও কালো দুনিয়ার লোক হবে? আমি কিছুই বলতে চাই না। এটাই আপনার বিচার? আমি বিচার করার কেউ না। আপনার ভাই যে অপরাধ করছে তার বিচার অলরেডি হয়ে গেছে। দেখেন একটু মাথাটা ঠান্ডা করেন। আপনার যদি কিছু লাগে আমরা বলেন, আমি ব্যবস্থা করে দিব। জাস্ট আমার ভাইটারে ফিরে আনেন। পরশুদিন ও সুইসাইড করতে নিছিল। যদি কিছু লাগে আপনার, আপনি জাস্ট আমার একবার বলেন, আমি সব ব্যবস্থা করে দেব। আপনি যা চাইবেন আমি সব দিতে রাজি। আমি যা চাই তা আপনি কোনোদিনই দিতে পারবেন না। আমি চাই একটা স্টুডেন্ট সৎ হবে, ভালো মানুষ হবে, যেটা আপনার ভাইয়ের ভিতরে নাই। আপনি সেই শিক্ষা আপনার ভাইরা দিতে পারেন না। আমি যতদিন আছি আপনার ভাই কোনোদিন ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না। মা, আজাদরে বলো এই স্যাররে দিয়ে কিছুই হবে না, সে কিছুই করবে না। তবে এই লোকের যে কি করব আমি, এই লোকের আমি এমন শিক্ষা দিব ও সারা জীবন মনে রাখবে। এক মিনিট স্যার, চুপ করে আমাদের সাথে চুপ। আপনি কি বলছেন? আমি আপনাদের সাথে কেন যাব? আমি কি কোনো অপরাধী? রহমত সাহেব, আপনি এই সমাজের একজন সুশিক্ষিত এবং সম্মানিত নাগরিক। আমি চাচ্ছি না যে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার ছাত্র ছাত্রীদের সামনে অসম্মানিত। তারপরেও যখন আপনি জানতে চাচ্ছেনই, তাহলে বলি আপনাকে একটি খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আর তাই আপনাকে তানিয়া হোসেন তানির খুনের দায়ে অ্যারেস্ট করা হয়। আপনাদের কি মাথা খারাপ হয়েছে? তানিয়া নামের কাউকে আমি চিনি না। আপনারা এখান থেকে যান তো প্লিজ। সরি স্যার, আপনি তার কোনো উপায় রাখলেন না। মানে আপনি কি বলতে চান? আপনি কিন্তু অন্যায় করছেন। আপনি আমার সম্পর্কে জানেন না, কোনো ধারণা নাই আপনার। অন্যায় আর কি ভালো সেটা আদালত বিচার করবে। আসুন স্যার। বিশ্বাস করেন আনোয়ার সাহেব, রহমত এরকম একটা কাজ কখনোই করতে পারে না। আপনি নিশ্চয়ই ওর কথা শুনেছেন। সৎ শিক্ষক হিসেবে ওর যথেষ্ট সুনাম আছে। আর যে লোকটা অন্যায় সহ্য করতে পারে না, সে নিজে এত বড় অন্যায় কিভাবে করবে? বলেন, আপনিই বলেন। আপনি যেন ওনার কে হন? বন্ধু। আমার একটা প্রাইভেট স্কুল আছে, স্কুলের উদ্বোধনের দিনই ওর সাথে ওর পরিচয়। তারপর ও আমার স্কুলের বিশেষ পরামর্শদাতা হিসেবে যোগদান করেছে। আমি এখন রহমতের কাছ থেকে এসেছি। ও চায় ওর কেসটা আপনি টেক ওভার করেন। আপনার উপর অনেক আস্থা। আস্থাটা এক পক্ষের হলে হয় না, দুজন দুজনের উপর আস্থা রাখতে হবে। আমার ওনার কাছ থেকে কিছু জিনিস জানতে হবে। তাছাড়া আমার কিছু ইনকোয়ারির ব্যাপারও আছে। সব জেনে বুঝে সিদ্ধান্ত নিব। তার আগে আপনি বলেন, রহমত সাহেব কি তারিখে চিনত? না না, এসব আপনি কি বলছেন? রহমত কখনোই মিথ্যা বলে না। মেয়েটাকে চিনলে সে অবশ্যই শিকার আসতো। প্লিজ ইয়ানুর সাহেব, ইউ আর দ্য বেস্ট।
ওকে ফেরাবেন না প্লিজ। If he is innocent, I will help him. থ্যাংক ইউ আনু সাহেব, আমি তাহলে এখন আসি। Thank you very much. আপনাদের কি মনে হচ্ছে? আমি কনফিউজড স্যার। একজন শিক্ষকের খাটের তলা থেকে একটা ইয়াং মেয়ের লাশ পাওয়া গেছে, সেখানে আমার শিক্ষক বলছে ওনাকে চেনেনও না। স্যার আপনার কি মনে হয় আসলে কি রহমত সাহেব দোষী? মানে খাটের নিচে রাস্তা তো আর এমনি এমনি আসেনি। আমার এখন এতটুকুই মনে হচ্ছে সমাজ আজ বিপদগ্রস্ত। সমাজ গড়ার মানুষ যদি বিপদগ্রস্ত হয় তাহলে কিন্তু সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর আমি এটা কখনোই হতে দেব না। আপনারা এখনই যাবেন ওই শিক্ষকের কাছে, ওনার কাছে ডিটেলস ঘটনাটা জেনে আসবেন, আর আমি ইন্সপেক্টর রশিদের সাথে কথা বলে নিচ্ছি। তার মানে স্যার আপনি নিজে ইনভেস্টিগেশনে যাবেন? আমি ইনভেস্টিগেশন করতে যাব সেটা বলিনি, আমি বলেছি ইন্সপেক্টর রশিদের সাথে কথা বলবো। ঠিক যেটুকু বলবো সেটুকু করবেন। নাও ডু ইওর ওন জব প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। গো। স্যার একটা প্রশ্ন, আপনি তানি মেয়েটাকে কিভাবে চেনেন? তানিয়া নাম্বার কোনো মেয়েকে আমি চিনি না। সরি স্যার, আপনি যদি ঠিকঠাক উত্তর না দেন আমরা কিন্তু কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারবো না। মানে কি? আমি কখনো মিথ্যা কথা বলি না। আই হেট লায়ার্স। আমাদের কাছে যা তথ্য প্রমাণ আছে সেই অনুযায়ী কিন্তু আপনি মিথ্যা প্রমাণিত হতে পারেন। তানিয়া নামে আমি কাউকে চিনি না, এবং এটাই সত্যি। দেখেন স্যার, নিচের আর্টিকেলটা দেখেন, এখানে আপনার সাথে তানির একটা ছবি ছাপা হয়েছে, এতেই কিন্তু প্রমাণ হয় আপনারা পূর্ব পরিচিত। এটা তো বেশ কয়েক বছর আগের ছবি। গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের সময় আমি ওখানে গেছিলাম, তখনও তো মেয়েটা ছবি তুলছিল। এরকম বিভিন্ন সময় তো অনুষ্ঠানে গেলে অনেকেই ছবি তুলে। এই ছবি মানেই তো এই না যে সে আমার পূর্ব পরিচিত। সমস্যাটা তো এইখানে, এই মেয়েটা আপনার আগের চেনা। ইভান সাহেব, আপনার কথার মার পেছে আমাকে ফেলতে পারবেন না। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মেয়েটাকে আমি চিনি না। আচ্ছা স্যার, তাহলে আরেকটা কথা বলুন তো, রানু ম্যামের সাথে আপনার কিসের এত পরিচয়? কি এমন সম্পর্ক যা এত রাত্রে রানু আপনার বাড়িতে এসেছিল? রানুর সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কে কোনো নাম নেই। ওই লিটল হার্ট স্কুলের প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা, ওখান থেকে ওর সাথে আমার পরিচয়। ওদের স্কুলের উদ্বোধনের সময় রানুই আমাকে ওদের অ্যাডভাইজার হিসাবে থাকতে রিকোয়েস্ট করে। ওখান থেকে আমাদের পরিচয়, বন্ধুত্ব, এবং তারপরে বাড়তি কিছু প্রেম। প্রেম বলতে পারে। আমার 20 বছর বয়সে একটা মেয়ে আছে। আমাদের এই সম্পর্কের কথা আমি আমার মেয়েকে কোনোদিন বলতে পারি না। আর রানুর ভাইও আমাদের সম্পর্কটা মেনে নিতে চায়নি, তাই আমি সম্পর্কটার কোনো নাম দেই নাই এবং মানুষের কাছ থেকে আর গোপন রেখেছি। আচ্ছা, সে রাতে রানু ম্যাডাম চলে যাওয়ার পর কি কি হয়েছিল? সেদিন রানু বাসা থেকে চলে যাওয়ার পর আমার মেয়ের আসার কথা ছিল। আমার মেয়ের অপেক্ষায় টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়েছিলাম। আমাকে নিয়মিত রাতের বেলা ঘুমের ওষুধ খেতে হয়তো, তারপরে আমার আর কিছু মনে নেই। সকালবেলা আমি রিয়াকে ফোন করি, ওর একটা কাজের ঝামেলা ছিল, এই জন্য আসতে পারে। এর মধ্যে কখন কি হয়েছে আমি আর কিছু জানি। আপনি কি শিওর রিয়া সেদিন আর ফিরে আসেনি? কেন আপনি এই কথা বলছেন? যে পিস্তল দিয়ে তানিকে খুন করা হয়েছে স্যার, সেই পিস্তলের সাথে আপনার লাইসেন্স করা পিস্তলের মিল আছে, আর এটাও কিন্তু কোর্টে প্রমাণ হয়েছে। আর আমাদের ধারণা আপনার কাছে যে পিস্তল আছে সেটা একজনই জানতো, তাই নয় কি? হ্যাঁ, শুধু রিয়া। স্যার, এই কেসটা খুব সহজ আর সাধারণ, কারণ এই খাটের নিচেই ডেড বডি পাওয়া গেছে।
আর রহমত স্যারের পিস্তল থেকেই কিন্তু গুলি করা হয়েছে। তাই না? ইয়েস। সহজ, এদিকে আসেন একটু। সহজ সরলটা আমি পরে বলছি, একটু হেল্প করেন। হ্যাঁ, শিওর। এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি জানি বললেন? সহজ সরল। সহজ আর একদম সরল। একদম সরল। আচ্ছা এটা রেখে দেন। এখন কথা হচ্ছে যে যেটাকে আপনি সহজ সরল মনে করছেন সেটা এমনও হতে পারে যে অপরাধের একটা পরিকল্পনা, যেন ইনভেস্টিগেশন অফিসার এখানে এসে বুঝতে পারে এটা খুব সহজ সরল জিনিস, এটা এই হয়েছে, এটা হচ্ছে সাদা চোখে দেখা। বাট ইফ ইউ ওপেন ইউর থার্ড আই, আপনি অন্য কিছু দেখতে পাবেন। যদিও আমি আপনার মতো ইনভেস্টিগেশন অফিসার না, আপনি আমার বিজ্ঞ ইনভেস্টিগেশন অফিসার, বাট আমি কিন্তু মাননীয় আদালতের আদেশে এখানে এসেছি জাস্ট আপনাকে হেল্প করার জন্য। জাস্ট একটু দেখি, আমি দেখে। হ্যাঁ শিওর। আপনি একটু কোনো ফিঙ্গারপ্রিন্ট আমরা পাই কিনা, চকচকা যে জিনিসগুলি আছে এগুলোতে একটু খেয়াল করুন। ওই গ্লাসগুলি একটু দেখুন প্লিজ, জাস্ট টু ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফিঙ্গারপ্রিন্ট। ওকে স্যার, যদিও আমি আগে দেখেছি, তারপরও আপনি জাস্ট উই আর ট্রাই। চেষ্টা করে দেখলাম, যদি না পাই তবু মনে করব ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। সুতরাং চেষ্টা করলে ক্ষতি নেই। জি স্যার। তাই না? আর যিনি কি বলছিলেন ওইটার নিচে, আচ্ছা এটা নিচে কাঠের নিচে তো তেমন কিছু নাই। লুক, জাস্ট ওয়েট এ বিট। হ্যাঁ শিওর। হ্যাঁ রশিদ সাহেব, কি জানি বলছিলেন তখন? স্যার, এমনও তো হতে পারে যে উনি লাশটা সরানোর জন্য উপযুক্ত সময় পান, অথবা ঘরে রাখার জন্য উনি নিরাপদ মনে করেছেন, এবং যখন উনি সুযোগ পাবেন তখন উনি লাশটা সরাবেন। ওনার বন্দুকটা পেয়েছিলেন? না স্যার, ওনার বন্দুকটা এখনো পাইনি। আপনার কি মনে হয় সেটা ফেলে দিয়েছে কোথাও? আমার মনে হচ্ছে যে উনি আসলে পিস্তলটা কোথাও ফেলেই দিয়েছেন। দেখেন, একটা লোক খুন করলো, খুন করার পরে ডেড বডিটা না সরিয়ে তার খুন করা সেই গানটাকে সে সরালো, এটা কি সম্ভব? স্যার, এটা আপনি ঠিকই বলেছেন। নাকি আপনি মনে করছেন যে ডেড বডিটা এখন লোকজনের মধ্যে যদি বের করে তাহলে ধরা পড়ে যাবে, পরবর্তী সময় বের করবে, এমনও তো হতে পারে, তাই না? সবই কিন্তু সম্ভব না। জি স্যার। যাই হোক, আমি ওনাকে ডিফেন্ড করি, আমি ওনার পক্ষে। আপনি আমাকে পুরো ঘটনাটা ডিটেলস একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ শিওর, একদম এ টু জেড। সেদিন যা ঘটেছিল, আব্বু। কি রে, তুই কখন এলি? আমি আসছি আরো অনেক আগে, তোমাকে সারপ্রাইজ দেবো তাই লুকিয়েছিলাম। তুই তো একেবারে শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া করিস না ঠিক মতো। আব্বু, তুমি না একদম বেশি বেশি বলো। এক সপ্তাহে একটা মানুষ কোনোভাবেই অত বেশি শুকাইতে পারে না। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা তো বলে আমি নাকি তোমার কাছে আসলে খেয়ে খেয়ে ইয়ামুটি হয়ে যাই। তোদের জেনারেশনের ছেলে মেয়েদের আমি বুঝি না, কোনটাকে ওরা স্লিম বলে কোনটাকে মোটা বলে। আমাদের জেনারেশনে তোর মতো এরকম স্লিম মেয়েদের তো বিয়েই হইতো না। জেনারেশন গ্যাপ বাবা, এখন তো এসব চলে না, এখন তো জিরো ফিগার চলে। ওদেরকে দেখলে তুমি কি বলবা? আমি তোদের এইসব জেনারেশনে এগুলো বুঝি না। এখন তুই আসছিস, কি খাবি বল? তুই কি রসমালাই খাবি, মিষ্টি খাবি, নাকি কি খাবি বল? বাবা, তুমি জানো না আমার ইউনিভার্সিটি ময়মনসিংহে, আমাদের ক্যাম্পাসে ক্লাসের গ্যাপ থাকলেই আমরা ঘোষের দোকানে চলে যাই মিষ্টি খেতে। আর আমি তোমার জন্য রসমালাই নিয়ে এসেছি। তাহলে চল আমরা রসমালাই খাই। চলো। আচ্ছা শোনো, ডায়াবেটিক্সের কথা কিন্তু ভুলে গেলে একদম চলবে না, ঠিক আছে? একদম মেপে শেপে তারপর খেতে হবে। আর যদি সেটা না হয়, আমি কিন্তু তোমাকে ব্যায়াম করাতে করাতে তোমার জিরো ফিগার বানিয়ে ফেলবো। ঠিক আছে, তুই যেভাবে বলবি সেভাবেই হবে। চল। হ্যালো, কতক্ষণ ধরে তোমার ফোনের ওয়েট করছি। আমিও তোমার সাথে একটা বিশেষ ব্যাপারে কথা বলার জন্য অপেক্ষা করতেছি। শোনো রানু,
আজকে রাত্রে আর তোমাকে আসতে হবে না, রিয়া আসছে, ও আজকে থাকবে। আর যতক্ষণ না আমি রিয়াকে তোমার আর আমার ব্যাপারটা বলি, ততক্ষণ আমাদের দেখা সাক্ষাৎ না করাই ভালো। আজকে তো তোমার জন্মদিন রহমত, কত প্ল্যান করেছি তোমার জন্মদিনে, এসবের কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আচ্ছা এগুলো বাদ দাও, আমার কি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? কেন থাকবে না, অবশ্যই আছে। বুঝলাম যে আজকে আমার জন্মদিন, কিন্তু তোমাকে তো বুঝতে হবে রিয়া আমার একমাত্র মেয়ে, আমার অনেক আদরের মেয়ে, আমি ওকে কখনোই কষ্ট দিতে চাই না। তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি সময় সুযোগ বুঝে ওকে সবকিছু বুঝিয়ে বলবো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা যা ভালো বোঝো করো, আমি আর এসবের মধ্যে নেই। এই বয়সে এগুলোর মানে কি রানু? কে বলেছে তোমার বয়স হয়েছে? তুমি কি জানো তোমাকে দেখলে এখনো মেয়েরা পাগল হয়ে যাবে? আরে ছাড়ো তো এসব, তুমি আমাকে পছন্দ করো তাই একটু বাড়াবাড়ি করো। আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো, বলো। তুমি প্রথমে আমাকে মানা করে পরে কেন আসতে বললে? ওই রিয়ার ভার্সিটিতে হঠাৎ করে কি একটা জরুরি কাজ করে গেছে, এই জন্য চলে গেল। যা হয় ভালোর জন্যই হয়। রানু, রিয়া আমার মেয়ে। 12টা বাজে, চলো কেক কাটি। চলো। মোমবাতি জ্বালাও। আচ্ছা দাঁড়াও, আমার একটু ফোন আসছে। মা, থ্যাংক ইউ মা। মা তুমি আমাকে রেখে কোথায় চলে গেলা? তোমাকে ছাড়া তো আমি জন্মদিন পালন করি না, আমার অনেক কষ্ট হচ্ছে মা, এখনই চলে আয় মা। মেয়েটা আসতে চাইলো, না করতে পারলাম। আচ্ছা এখন কি কেক কাটবো নাকি চলে যাব? কিরে রাজু, তুই কখন আসলি? স্যার ভোরের দিকে, রাইতের ট্রেনে। নাস্তা দেবো স্যার? না নাস্তা খাবো না, তুই একটা কাজ কর, কেকটা নিয়ে যা, তুই আর ওকে খায় ফেল। রিয়া কি কালকে আসছিল বাসায়? না বস। স্টেন্স আমাকে বললো বাসায় আসবে, আসবে। আচ্ছা আমার রুমের টিভি কি তুই বন্ধ করছিস? না বস। স্যার তারপর? আমি অনেক কিছু পেয়েছি রশিদ সাহেব। জি স্যার।
আপনার কাছে আমার রিকোয়েস্ট, এই দুটো জিনিস আপনি সিজার লিস্ট তৈরি করবেন প্রপার। শিওর। সিজার লিস্ট তৈরি করে প্রপার সিজার লিস্টটা তৈরি করবেন এবং এটা নিয়ে আমি স্যার এটা তো হচ্ছে মদের বোতল, বড়লোক মানুষ একটা মদ সে খেতেই পারে এবং তার বাসায় ড্রিঙ্কের বোতল থাকতেই পারে, সো এটা দিয়ে এমন কি হলো? আর এটা তো দেখছি একদম টিকিট, বাসের টিকিট, সে ভ্রমণে যেতেই পারে, সো এটার মধ্যে এমন কি ক্লু আছে? আমি আপনাকে বোঝাই। এটা হচ্ছে মদের বোতল, বড় লোক খেতে পারে, গরিবও খেতে পারে, আবার মুচি চামড়ও খেতে পারে, অথবা যার লাইসেন্স আছে সে খেতে পারে, এটা অ্যালাউড, ঠিক আছে? একদম। বাট এটা নর্মাল কথা। ইউ প্লিজ ওপেন ইউর থার্ড আই। একটা কথা আপনাকে আগে বলেছে। সেকেন্ড থিং ইজ দ্যাট এইখানে দেখেন সুন্দর করে বলা আছে এই বাসটা কয়টার সময় ছাড়ছে, কয় তারিখে ছাড়ছে, এই বাসের টিকিট কে করেছে। নামটা ভুলও হতে পারে অথবা শুদ্ধ হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে এই বাসের টিকিটটা এখানে আসলো কি করে? আদালতে বলবো, ঠিক আছে? আপনি স্যার সত্যি অসাধারণ। মোটেও না, আপনিও। আপনি তো চাকরি করেন, মাসে বেতন পান। আমরা থার্ড আই ওপেন না করলে বাই গরিব মানুষ খেটে খাই, কিভাবে চলবো? দেখা হবে আদালতে, একে? শিওর স্যার। থ্যাংক ইউ। আমাদের সমাজের জন্য খুবই লজ্জা। যে মানুষটা সারাদিন চেয়ারে বসে অসংখ্য ছাত্রছাত্রীকে সততার কথা বলেছেন, তিনি আজ এমন একটা জঘন্য কাজ করেছেন যা আমার মুখে আনতেও লজ্জা বোধ হচ্ছে, কিন্তু সত্যতা আমাকে প্রকাশ করতেই হবে। যদি এই মামলা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয় তাহলে এই আদালত অঙ্গনের অবমাননা করা হয় এবং ভবিষ্যতে শিক্ষককে পিতার আসনে বসাতেও কেউ সম্মতি দেবে না। আমি আর সময় ক্ষেপণ করতে চাই না। মিস তানির লাশ পাওয়া গেছে রহমত সাহেবের খাটের নিচে এবং মিস তানির ঠিক কপাল বরাবর একটা বন্দুকের গুলির চিহ্ন আছে। রহমত সাহেবের বাসায় সেই বন্দুকের লাইসেন্সও পাওয়া গেছে এবং যথারীতি সেই বন্দুকটা উধাও হয়ে গেছে, কারণ এই বিজ্ঞ ব্যক্তি খুব ভালো করে জানতেন যে খুনের সবচেয়ে বড় আলামত হচ্ছে প্রমাণ, আর তাই তিনি সেটা সরিয়ে ফেলেছেন। যাই হোক বিজ্ঞ আদালত, যেহেতু খুনটা হয়েছে এবং খুনের সময় বাসায় রহমত সাহেব এবং তানি ছাড়া কেউ ছিল না, তাহলে এটাই প্রমাণিত হয় যে খুনটি উনিই করেছেন। তাছাড়া আপনার ঘর থেকে কিন্তু একটা বোতলও পাওয়া গেছে আব্দুল সাহেব। তোর জন্য সব অসম্ভবকে সম্ভব করতে পারে রাজা। তোকে অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে হবে। রহমত সাহেবের খাটের নিচে কে রেখে গেছে তা জানার জন্য এই মামলার প্রথম সাক্ষী রহমত সাহেবের বাসার দারোয়ান আব্দুলকে প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। এত কিছুর পরে একটাই প্রশ্ন বারবার মাথায় ঘুরে আসছে, শফিক কিভাবে জানলো রহমত সাহেবের বাসায় পিস্তল আছে? অসম্ভব, আমি সেদিন রহমত সাহেবের বাসা যাইনি। এ লোক মিথ্যা কথা বলছে।